বিশ্ব অর্থনীতি যখন পরবর্তী বড় সুযোগের দিকে তাকিয়ে আছে তখন একটা দেশ কিন্তু বেশ নীরবে নিজেকে সেই গল্পের মূল চরিত্র হিসেবে তৈরি করে নিচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে বাংলাদেশ হয়ে উঠছে পরবর্তী গ্লোবাল গ্রোথ স্টোরি। দেখুন, ইনভেস্টর থেকে শুরু করে অ্যানালিস্ট সবার মনেই কিন্তু এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশ্বের নেক্সট বিগ অপরচুনিটি আসলে কোথায়? প্রবৃদ্ধির নতুন কেন্দ্রবিন্দু কোনটা হতে যাচ্ছে? আর উত্তরটা সত্যি বলতে দিন দিন বেশ জোরালো হচ্ছে। সমস্ত লক্ষণ, সমস্ত ডেটা একটাই দেশের দিকে ইশারা করছে, বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হল, কেন বাংলাদেশ? প্রথমত এর ভৌগোলিক অবস্থানটা দেখুন। দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক মাঝখানে একটা স্ট্র্যাটেজিক গেটওয়ে। এর সাথে যোগ করুন লক্ষ লক্ষ তরুণ আর উদ্যমী কর্মশক্তি, আর তার উপর চলছে ব্যাপক অর্থনৈতিক সংস্কার। সবকিছু মিলিয়ে বিনিয়োগের জন্য একটা দারুণ উর্বর ক্ষেত্র তৈরি হচ্ছে। তবে এই সব সম্ভাবনার মূলে কিন্তু একটাই চালিকা শক্তি কাজ করে, দেশের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। কারণটা খুব সহজ, ভিত যদি মজবুত না হয় তাহলে কোনো কিছুই কিন্তু টেকসই হয় না। চলুন দেখি কেন এটা বিনিয়োগের ১ নম্বর পূর্বশর্ত। প্রথমে ভাবুন তো অপারেশনাল এফিসিয়েন্সির কথা। যখন রাস্তাঘাট ভালো থাকে, বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভাবতে হয় না, তখন ব্যবসার অনেক স্বাভাবিক বাধাই দূর হয়ে যায়। আর এর সরাসরি প্রভাবটা কোথায় পড়ে? সোজা প্রফিটের উপর। সবকিছু যখন মসৃণভাবে চলে, তখন ব্যবসাও তরতর করে এগোয়। এরপর আসে সাপ্লাই চেইন স্টেবিলিটি, মানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কাঁচামাল নিয়ে আসা থেকে শুরু করে তৈরি পণ্য বিদেশে পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটা স্মুথ হওয়া চাই। একটা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ছাড়া এটা অসম্ভব, আর এটাই কিন্তু বিশ্ববাজারে টিকে থাকার মূল চাবিকাঠি। আর ভালো অবকাঠামো, সত্যি বলতে একটা সেফটি নেটের মতো কাজ করে। ধরুন পরিবহনে দেরি বা হঠাৎ পাওয়ার কাট, এই ধরনের অপ্রত্যাশিত ঝুঁকিগুলোর বিরুদ্ধে ব্যবসাকে একটা সুরক্ষা দেয়। এখানে আসল কথাই হল স্থিতিশীলতা। একটা খুব সহজ কিন্তু শক্তিশালী ধারণা এখানে কাজ করে। যে দেশের ইনফ্রাস্ট্রাকচার যত মজবুত, বিদেশি বিনিয়োগের জন্য সেই দেশ ততটাই আকর্ষণীয় হয়ে ওঠে। এটা বিনিয়োগকারীদের মধ্যে এমন এক আস্থা তৈরি করে যা অন্য কিছু দিয়ে হয় না। তো তত্ত্বের কথা তো অনেক হলো, এবার একটু বাস্তব চিত্রটা দেখা যাক। বাংলাদেশের অবকাঠামোর গ্রাউন্ড রিয়ালিটি ঠিক কি? চলুন এর মূল পিলারগুলো এক এক করে বিশ্লেষণ করা যাক। প্রথমেই আসে পরিবহন ব্যবস্থা, যা যে কোনো অর্থনীতির শিরা উপশিরার মতো, তাই না? বাংলাদেশে কিন্তু একটা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আছে। যেমন ধরুন ২২,০০০ কিলোমিটারেরও বেশি হাইওয়ে দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে জুড়ে দিয়েছে, যার মধ্যে ঢাকা-চট্টগ্রাম করিডোর তো অর্থনীতির লাইফলাইন। আবার ভারী পণ্য পরিবহনের জন্য রেলওয়েকে আধুনিক করা হচ্ছে। সমুদ্র বাণিজ্যে নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম আর মোংলা বন্দর। আর আকাশপথে যোগাযোগ বাড়াতে ঢাকার বিমানবন্দরকেও বড় করা হচ্ছে। মানে জল, স্থল, আকাশ সব পথেই কানেক্টিভিটি বাড়ছে। একবার ভাবুন তো, দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০% একা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়। এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে দেশের অর্থনীতির জন্য এই বন্দরটা কতটা জরুরি। বেশ, এবার আসি দ্বিতীয় স্তম্ভে, জ্বালানি। শিল্প আর অর্থনীতির চাকা সচল রাখতে এর তো কোনো বিকল্পই নেই। সরকারের এখন মূল লক্ষ্য হল দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। বর্তমানে এর প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস আর আমদানি করা এলএনজি, সেই সাপ্লাইটাকে স্থিতিশীল রাখছে। তবে বাংলাদেশ শুধু বর্তমান নিয়েই ভাবছে না, ভবিষ্যতের কথা মাথায় রেখে রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার পাওয়ারে বড় ধরনের বিনিয়োগ করা হচ্ছে। এটা একটা টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। এখানে মজার ব্যাপার হল, একই সাথে দুটো ভিন্ন জগতে উন্নয়ন হচ্ছে। একদিকে এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড এবং স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড তৈরি করে শিল্প বিনিয়োগকে সহজ করা হচ্ছে। মানে বিনিয়োগকারীরা এখানে ট্যাক্স ছাড়সহ নানা সুবিধা পাচ্ছেন। অন্যদিকে মোবাইল নেটওয়ার্ক আর ব্রডব্যান্ডের মাধ্যমে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকেও শক্তিশালী করা হচ্ছে। তার মানে ফিজিক্যাল আর ডিজিটাল দুটি জগতেই বাংলাদেশ একসাথে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, বড় বড় অবকাঠামো, রাস্তাঘাট, বন্দর এসবের কথা তো হলো, কিন্তু যে কোনো কোম্পানির সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা? তাদের কর্মীরা, তাই না? তাদের সুযোগ সুবিধার বিষয়টাও তো সমান গুরুত্বপূর্ণ। দেখুন, বিদেশি বিনিয়োগের সাথে সাথেই আসেন প্রবাসী কর্মীরা। আর তাদের জন্য ভালো মানের আবাসন শুধু একটা সুবিধা না, এটা কিন্তু কর্মী ধরে রাখার অন্যতম একটা চাবিকাঠি। ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বিভিন্ন ধরনের ফার্নিশড অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, আর অনেক কোম্পানি তাদের কর্মীদের স্বাচ্ছন্দ্যের জন্য হাউজিং অ্যালাউন্সও দিয়ে থাকে। তো খরচটা কেমন?
ভালো এলাকাগুলোতে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া সাধারণত ৩০,০০০ থেকে ৬৫,০০০ টাকার মধ্যে থাকে। বিদেশি সংস্থাগুলোর জন্য বাজেট করার সময় এই তথ্যটা কিন্তু খুবই কাজের। কথায় তো চিড়ে ভাজে না, কাজেই পরিচয়। বাংলাদেশ যে বিনিয়োগ আকর্ষণে কতটা আন্তরিক তার আসল প্রমাণ হল বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা। সরকারের পদক্ষেপগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, একটা সমন্বিত পরিকল্পনার অংশ। যেমন পদ্মা সেতু দেশের উত্তর আর দক্ষিণকে অর্থনৈতিকভাবে এক করে দিয়েছে। বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলাতে বন্দরগুলোর ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে। শিল্পের চাহিদা মেটাতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আর বিদেশি ব্যবসার জন্য আধুনিক সুযোগ সুবিধাসহ স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা পদক্ষেপই একটা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। বর্তমানের উদ্যোগগুলো তো দেখা হলো, এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশের অবকাঠামোর চিত্রটা কেমন হতে পারে? এই ডেটা টেবিলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে সময়ের সাথে সাথে অগ্রাধিকারগুলো কিভাবে বদলে যাচ্ছে। মানে একসময় যে খাতগুলো সমান গুরুত্বপূর্ণ ছিল, ভবিষ্যতে সেগুলোর গুরুত্বের মধ্যে একটা পার্থক্য আসবে। এটা শুধু আজকের উন্নয়ন না, বরং ভবিষ্যতের জন্য একটা সুচিন্তিত কৌশলেরই ইঙ্গিত। আর এই বার চার্টটা সেই পরিবর্তনের গল্পটা আরও পরিষ্কার করে বলছে। দেখুন পরিবহন এবং বিশেষ করে আইসিটি খাতের গুরুত্ব সময়ের সাথে সাথে কতটা বাড়ছে। এটা স্পষ্ট যে ২০৩৫ সাল নাগাদ এই দুটো খাতই অবকাঠামো উন্নয়নের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে। আর এর মানে কি? এর মানে হলো ভবিষ্যতের বিনিয়োগের সুযোগগুলো এখানেই লুকিয়ে আছে। সুতরাং এটা পরিষ্কার যে বাংলাদেশ শুধু স্বপ্ন দেখছে না, বরং তার ভবিষ্যৎ গড়তে পুরোপুরি প্রস্তুত এবং সঠিক পথেই এগোচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই সম্ভাবনাময় যাত্রায় কারা তাদের অংশীদার হবে?